আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। ভোটের দামামা বাঁচতেই বাংলায় বিজেপির তৎপরতা। একসঙ্গে বাংলায় আসতে পারেন মোদি, অমিত শাহ। লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হতেই শাসক বিরোধী উভয় পক্ষের কর্মসূচি শুরু হয়ে গেছে জোরালোভাবে। বাংলাতেও এর অন্যথা নেই। শাসক দল তৃণমূলকে ধরাশায়ী করার উদ্দেশ্যে সব রকম কৌশল খাটাতে প্রস্তুত রাজ্যের প্রধান বিরোধী দল তথা কেন্দ্রীয় শাসক দল বিজেপি। এর উদ্যোগে দ্বিগুণ শক্তি যোগাতে একযোগে বাংলায় আসতে পারেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। সূত্রের খবর, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই পশ্চিমবঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্পের উদ্বোধন করতে পারেন তিনি। বিজেপির হয়ে একাধিক জনসভা করারও পরিকল্পনা রয়েছে। সামনেই লোকসভা নির্বাচন, সেজন্য শাসক দল তৃণমূলের বিরুদ্ধে প্রবল শক্তি নিয়ে ভোটের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে চায় গেরুয়া শিবির। দলের প্রধান সেনাপতি নরেন্দ্র মোদী বাংলায় এলে পদ্ম শিবিরে ব্যাপকভাবে সাড়া পড়ে যাবে সমস্ত স্তরের কর্মী সমর্থকদের মধ্যে। 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চলবে 29শে ফেব্রুয়ারি পর্যন্ত। তবে শুধুমাত্র নরেন্দ্র মোদী নন, পদ্ম শিবিরের সেকেন্ড ইন কমান্ড তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে আসছে বিজেপির রণনীতি ঠিক করে দেওয়ার লক্ষ্যে। 29শে ফেব্রুয়ারি রাজ্যে আসছেন অমিত শাহ। সূত্রের খবর, কলকাতা, কৃষ্ণনগর সহ বিভিন্ন জায়গায় কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। রাজ্যসভার ভোটে তুখোর স্ট্রোক মমতার, চেটে ফেললেন 3 জনকে, বদলে নজর কাড়া নতুন মুখ। আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূলের এক্স হ্যান্ডেলে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। বিদায়ী 3 সাংসদকে নতুন করে বাছাননি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। তাদের বদলে নতুন মুখকে রাজ্যসভায় নিয়ে যেতে চান তৃণমূল সুপ্রিমো। রাজ্যসভার ভোটে তৃণমূলের নতুন 3 প্রার্থী হলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা প্রাক্তন লোকসভার সাংসদ মমতা বালা ঠাকুর ও সাংবাদিক সাগরিকা ঘোষ। রাজ্যসভায় আগেই সাংসদ থাকা নাদিমুল হককে এবারও মনোনয়ন দিয়েছে তৃণমূল। পুরনোদের মধ্যে রাজ্যসভা নির্বাচনে দাঁড়ানোর ছাড়পত্র মেলেনি দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তীর। মনোনয়ন পাননি সাংসদ আবির রঞ্জন বিশ্বাস ও শান্তনু সেনও। রাজ্যসভায় তৃণমূলের এই প্রার্থী ঘোষণায় যথেষ্ট চমক দেখছে রাজনৈতিক মহল। একদিকে মমতা বালা ঠাকুরকে রাজ্যসভায় নিয়ে যাওয়ার মাধ্যমে মতুয়া মনের আরও কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা দেখা যাচ্ছে শাসক শিবিরের। অন্যদিকে সুস্মিতা দেবের কাজেও যথেষ্ট খুশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা তৃণমূলে যোগ দেওয়া থেকেই দলের হয়ে ভিন রাজ্যেও নানা কাজ করে চলেছেন। এমনকি রাজ্যসভায় তার ভাষণও ফি দিন চর্চায় থাকে। ফের একবার তাকেই রাজ্যসভায় মনোনয়ন দিয়ে সোজা ব্যাট খেললেন তৃণমূল নেত্রী। এছাড়াও সাংবাদিক সাগরিকা ঘোষকে এবার রাজ্যসভার ভোটে প্রার্থী করেছে তৃণমূল। প্রখ্যাত সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের স্ত্রী সাগরিকা ঘোষ। লিপস অ্যান্ড বাউন্স নিয়ে প্রথমবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন কি করে ওই সংস্থা? বর্তমান রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সংস্থা লিপস অ্যান্ড বাউন্স নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। আইন ব্যবস্থা থেকে বিচার ব্যবস্থা, এই সংস্থা নিয়ে আলোচনা সর্বত্র। লোকসভা নির্বাচনের আগে দলের কিঞ্চিত ব্যাঘাত ঘটে যাওয়া ভাবমূর্তি ফেরাতে মরিয়া রাজ্যের শাসক শিবির। এবার নিজেই সব প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম সারির সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন 2009 সালে তিনি তৈরি করেছিলেন লিপস অ্যান্ড বাউন্স সংস্থাটি। শুরুতে এটি একটি পার্টনারশিপ সংস্থা ছিল। 2012 সালে একে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুরুতে এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি একটি কনসালটেন্সি ফার্ম, শেয়ার ট্রেডিং, ব্র্যান্ডিংয়ের কাজ করত। এখন কি করে অভিষেকের সংস্থা? অভিষেক বলেন, লিপস অ্যান্ড বাউন্স মিনারেল ওয়াটার উৎপাদন করে। দক্ষিণ 24 পরগনার বাগড়াহাটে সেই জল প্যাকেজিংয়ের কারখানা রয়েছে, যে কারখানার জমি কেনা হয়েছে 2001 থেকে 2002 সালে। পাশাপাশি অভিষেক আরও বলেন, যে সময় বাগড়াহাটের ওই জমি কেনা হয়েছিল সেই সময় রাজ্যে ভরা বাম জমানা। আমার তখন বয়স 13 বছর।
এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে সেই সময় তিনি রাজনীতিতে ছিলেন না। 2014 সালে যখন তিনি লোকসভা নির্বাচনে দাঁড়ান তখন তিনি উক্ত সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন, নইলে স্বার্থের সংঘাত হওয়ার সম্ভাবনা ছিল। সেই থেকে তার মা বাবা স্ত্রী ডিরেক্টর পদে রয়েছেন, তিনি শুধুই ওই কোম্পানির নামমাত্র সিইও পদে রয়েছেন। ঘটনাচক্রে এই সংস্থার এক কর্মী সুজয় কৃষ্ণ ভদ্রের নাম জড়িয়েছে শিক্ষা দুর্নীতিতে। এই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি একাধিকবার তলব করেছে অভিষেককে, নাম বাদ যায়নি তার স্ত্রী মা বাবারও। তার বক্তব্য, এক পয়সার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারেনি। তিনি বলতে চেয়েছেন যা হচ্ছে সবটাই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। লোকসভা নির্বাচনের আগেই লাগু হয়ে যাবে সিএএ, বড় ঘোষণা খোদ অমিত শাহের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 300-র বেশি আসন পাবে বিজেপি, যেখানে এনডিএ পাবে কম করে হলেও 400 আসন। দিন কয়েক আগে এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর এবার সেই একই বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখেও। শাহ তার শাহী আন্দাজে জানিয়েছেন, আমরা জনগণের কাছ থেকে 370টি আসনের আশীর্বাদ পাব। অমিত শাহের কথায়, আমরা সংবিধানের 370 অনুচ্ছেদের বেশিরভাগ বিধান বাতিল করেছি, যা জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল। অতএব আমরা আত্মবিশ্বাসী যে দেশের জনগণ বিজেপিকে 370টি আসন এবং এনডিএকে 400টিরও বেশি আসন দিয়ে আশীর্বাদ করবে। উল্লেখ্য, দিন কয়েক আগেই 370 ধারা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে বৈধতা দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি এই দিনের অনুষ্ঠানে আরএলডি, এসএডি এবং অন্যান্য বেশ কয়েকটি দলের এনডিএতে যোগদান করার বিষয়ে প্রশ্ন করা হয় অমিত শাহকে। এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বেশ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে ভারতীয় জনতা পার্টি পরিবার পরিকল্পনায় বিশ্বাস করে, কিন্তু রাজনীতিতে নয়। এসএডির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আলোচনা চলছে, তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এই দিন মঞ্চ থেকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, নেহরু গান্ধী পরিবারের উত্তরাধিকারীদের এই ধরনের যাত্রা নিয়ে কথা বলার কোনো অধিকার নেই, কারণ 1947 সালে দেশ বিভাজনের জন্য দায়ী ছিল এই দল। একই সাথে সরকার কর্তৃক পেশ করা শ্বেতপত্র নিয়ে তিনি বলেন, এটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, কারণ দেশের মানুষের জানার অধিকার রয়েছে যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স কী গড়বড় করেছে। সিএএ নিয়ে অমিত শাহ বলেন, নির্বাচনের আগে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আসবে। এ বিষয়ে নিয়ম জারি করার পর তা কার্যকর করা হবে। একই সাথে তিনি স্পষ্ট করেছেন, সিএএ কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। আমাদের মুসলিম ভাইদের বিভ্রান্ত করা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে। সিএএ শুধুমাত্র তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য যারা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে নিপীড়নের মুখোমুখি হয়ে এখানে এসেছেন। এটা কারো ভারতীয় নাগরিক কেড়ে নেওয়ার আইন নয়।